সময় কেটে যায় চোখের পলকেও। এর মধ্যে 5 দিন কেটে গেছে। বাড়িতে থেকে যেমন সময়টা চোখের পলকেই কেটে গেছে মেঘলার, এই 5 দিন শোভনের সাথে দেখা হয়নি। নিজেকে সামলে নিচ্ছে মেঘলা। আহানাকে বলিয়ে আরো 2 দিন ছুটি নিয়েছে শোভনের থেকে। হসপিটালটা শোভনদের বলেই এতদিন ছুটি কাটাতে পারছে, নয়তো একজন নার্সের কোনো হসপিটালে 2 দিনের বেশি ছুটি দেয় না। আজকাল অনুভূতিগুলোকে দাম দেয় না মেঘলা। ভালোবাসা, অনুভূতি এসবের প্রতি দাম দিলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। চন্দ্রলোকিত রাতের অপরূপ শোভা দেখা ভিন্ন এক অভিজ্ঞতা। শুভ্র মেঘরাশি চাঁদের জ্যোৎস্নায় কেমন দুধেল হয়ে আছে নির্মল আকাশটা। রাতের রূপালী চাঁদের আলোয় কেমন উজ্জ্বল হয়ে আছে পৃথিবী। চাঁদের সাথে পাল্লাতেই ঝলমল করছে চাঁদের ছাতি তারা। মেঘমুক্ত আকাশে যেন জ্যোৎস্নার ফুল ঝরছে। আকাশে চাঁদ তারার আলো ছড়ানো প্রতিযোগিতা চলছে যেন। চাঁদ আর তারার আলোর শুভ্রতায় যেন আকাশ থেকে কল্পকথার পুরী ডানা মেলে নেমে আসছে পৃথিবীতে। এমন আকাশ দেখলে বিষাদ মাখা মনও আনন্দের দোল খেয়ে যায়। চাঁদ যেন তার অপূর্ব শুভ্র আলো ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। সমস্ত নিসর্গ যেন জ্যোৎস্নার শুভ্রতায় আত্মলীন হয়ে গেছে। চাঁদের এই স্নিগ্ধ আলো, প্রকৃতির এই শোভা দেখা মেঘলা অভিভূত। প্রকৃতির রূপ লাবণ্য দেখে মোহিত না হয়ে পারে না মেঘলা। তবে ভালোবাসার মানুষটা পাশে থাকলে এমন মোহিত চাঁদের আলোকিত চারপাশটা আরো মোহিত হয়ে লাগতো। কিন্তু সবকিছু তো আর সবার পাওয়া হয় না। চাঁদের আলোর মায়াবী রাত দেখেই হয়তো কবি বলেছেন, এমন চাঁদের আলো মরি যদি তাও ভালো, যে মরণ স্বর্গ সমান। ছাদের শেষ প্রান্তে রেলিং ঘেঁষে ডিভানে বসে আছে মেঘলা। চাঁদ আর তারার বিচরণ দেখছিল। মাত্রই নিচ থেকে কফি আর বই নিয়ে এলো। একা একা ছাদে বসে জ্যোৎস্না বিলাসী আর বই পড়ার মজাই ভিন্ন রকম। অন্তত নিজেকে সব বাজে ভাবনা থেকে দূরে রাখার জন্য বইয়ের থেকে ভালো কিছু আর নেই। বেশ আইস করে ডিভানের ওপর পা গুছে বসে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিচ্ছে। আর হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসটি বেশ মনোযোগ সহকারে পড়ছে। মেঘলা পরনে চকচকে গোল গোল নীল ফ্রেমে নতুন চশমা। আগের চশমাটা সেদিন ঝিলেই পড়ে গিয়েছিল, তাই আহানা এটা এনে দিয়েছে। চশমা ছাড়া মেয়েটা দুদণ্ড দেখতেই পারে না। আহানা ওর পাশে নেই আজকে। আসতে বেশ রাত হবে, তাই একাই ছাদে বসে আছে। আজকাল বইতে বেশ মত্ত থাকে মেঘলা। আহানার সাথে খুব বেশি কথা বলে না, চুপচাপ হয়ে গেছে মেয়েটা, যা আহানার একদমই ভালো লাগছে না। এতদিন একসাথে মেয়েটার বাচ্চামোর মায়ে পড়ে গেছে আহানা। শোভনকে যে এতটা ভালোবাসে, তবু শোভনকে এত চোখে হারায় না। একাকিত্বের জীবন, শোভনের মতো ভাই আর মেঘলার মতো বোন পেয়ে খুশি আহানা। আজকাল আহানা শোভনের সাথে যেচে কথা বলতে যায় না। মেয়েটার এমন চুপ হয়ে যাওয়ার কারণ শোভনই। রাত 1:30 নাগাদ বাড়ি ফিরল আহানা। মেঘলা তখন সোফায় শুয়ে ঘুমে বিভোর হয়ে আছে। আসার সময় রাজের সাথে দেখা হয়েছে, কিন্তু খুব ব্যস্ত মনে হলো। কেমন যেন রহস্য, মানব রহস্য। মানব লাগে রাজকে। শুধু শুধুই ওর কথা ভাবছে। কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল আনা। রুম থেকে ফ্রেশ হয়ে এসে মেঘলার মাথার সামনে হাঁটু মেরে বসে মেঘলার মাথায় হাত দিয়ে মৃদু স্বরে বলে, এই মেঘলা, এখানে ঘুমিয়ে আছিস যে? চোখ খুলল মেঘলা। এমনিতে গভীর ঘুমে থাকলেও হাজার ডাকাডাকির পরেও এ মেয়ে উঠে না। আজ একবার ডাক দিতেই উঠে পড়ল। মেঘলার মুখটা ফ্যাকাশে লাগছে। মেয়েটাকে এমন দেখতে আহানার মোটেই ভালো লাগছে না। আহানা এটা বুঝতে পারছে না শোভন না হয় রাস্তায় অপমান করে বেশ খারাপ করেছে, তাই বলে মেয়েটা এমন হয়ে যাবে? শোভনের কথা তো আগে ধরতো না, তবে কয়েকদিন ধরে এমন হয়ে গেল কেন? আহানার মাথায় হঠাৎই একটা প্রশ্ন এলো। আচ্ছা, মেঘলা কি শোভনকে ভালোবাসে, তাই এত কষ্ট পাচ্ছে? পরক্ষণে ভাবলো, না না, এটা হতে পারে না। এই মেয়ে যে বাচ্চার সুলভ। এই মেয়ে প্রেম ভালোবাসা হলে বলে দিত ওকে। আর এরা দুজন যে সাপে নেউলের মতো লেগে থাকে, ও কখনোই শোভনকে ভালোবাসতে পারে না। কিন্তু এমনটা মনে হলে মন্দ হতো না। শোভন আর মেঘলাকে একসাথে মানাবেও বেশ। শোভনের জন্য মেঘলাই পারফেক্ট হবে, ভাবলো আহানা। কিন্তু ও ভাবলেই কি, এরা দুজন তো কখনোই হয়তো এসব ভাববেও না। তাও মেঘলাকে দেখে খটকা লাগছে আহানার। মেঘলার চোখ খুলে আহানাকে দেখে মৃদু হেসে বলে, এসেছো? বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। আহানা মুচকি হেসে বলে, এসেছি। আচ্ছা, তোকে এমন বিষণ্ণ লাগছে কেন বলতো? কিছু হয়েছে কি? কয়েকদিন যাবতই দেখছি আগের মতো হাসিস না, আগের মতো কথা বলিস না, কিছু নিয়ে একটা ভাবিস। কি হয়েছে বলতো তোর?
আহানার এমন প্রশ্নে আহানার আড়ালে তাচ্ছিল্য হাসলো। আহানার প্রশ্নটা হাস্যকর লাগলো মেঘলার। ওর জীবনটাই এমন বিষাদ মাখা, সবসময় মুখে হাসি বুলিয়ে রাখতো, তাই বুঝতো না আজকাল মনটা বেশি বিষণ্ণ, তাই রসিকতা আর ভালো লাগে না। তবে আগে যেমন ছিল তেমনই হতে হবে, নয়তো আহানা আরো সন্দেহ করবে। মেঘলা অধৈর্য করলে কৃত্রিম হাসি ঝুলিয়ে আমতা আমতা করে বলে, আরে আপু, কি যে বলো না। আমার আবার কি হবে? আহানা ভ্রু কুঁচকে কিছু বলবে এর আগেই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে শোভনের নামটা ভেসে আসছে। আহানা ফোন তুলে অন্য একটা সোফায় বসে পড়ে। আহানা বলে, এত রাতে ফোন করলি যে? উপাস থেকে শোভন বলে, বিকেলে তো বললি বাসায় ফিরতে 1টা 2টো বাজতে পারে। ঠিকঠাক পৌঁছেছিস বাড়িতে? আহানা গম্ভীর মুখে উত্তর দেয়। এসেছি। আচ্ছা, রাখছি, কাল কথা বলি। শোভন তড়িৎ গতিতে বলে। না না। আহানা ভ্রু কুঁচকে বলে, কিছু বলবি? শোভন আমতা আমতা করে বলে। না মানে ওই মেয়েটা কি ঘুমিয়েছে? একা একা থেকেছে ভেতরটা? আহানা তাচ্ছিল্য কণ্ঠে উত্তর দেয়। এত সব তুই জেনে কি করবি? রাখছি, কাল কথা বলি। বলেই রেখে দিল আহানা। শোভন ওদিকে বোকার মতো থ মেরে বসে রইল। আজকাল ওর কি হয়েছে ও নিজেও জানে না। মাঝে মাঝে ভাবে, আচ্ছা ওকে ওই ছিচকাদুনি মেয়েটাকে মিস করছে। শোভন শুকনো ঢোক গিলে বলে। ইম্পসিবল। এদিকে আহানা শোভনের এমন কাণ্ডে বিরক্ত প্রায়। একটা সরি বলতে পারছে না মেয়েটাকে, অথচ হালচাল জিজ্ঞেস করে। ইউজলেস ছেলে একটা। শোভন আহানা থেকে এই 5 দিন ধরে ছলে বলে মেঘলার কথা জেনে নিত। ওর কি হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না। আহানা মেঘলার সামনে এসে বলে, তখন বলেছিলি তোর আবার কি হবে, তাই না? শোন মেঘলা, আমার চোখে ফাঁকি দিতে পারবি না তুই। আচ্ছা, একটা কথা বলতো, তুই কি আমার বদরাগী ভাইটার প্রেমে পড়ে গেলি? আহানার প্রশ্নে বিস্ময় চোখে তাকায় মেঘলা। কিছুক্ষণ চুপ থেকে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে। কি যে বলো তুমি এইসব? আহানা মেঘলার উত্তরে কিছুক্ষণ মেঘলার দিকে তাকায়, পরক্ষণে ভাবে, সত্যি এসব নিয়ে একটু বেশি ভেবে ফেলছো। কিছুক্ষণ এখানে থেকে আহানা আর মেঘলা ঘুমানোর জন্য নিজেদের রুমের দিকে হাঁটা দেয়। মেঘলা বিছানায় গা এলিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, প্রেম? না, আমি তো কঠিন প্রণস্পর্শী হয়ে আছি। ঢাকার বিখ্যাত জ্যামে 2 ঘন্টা যাবৎ বিরক্ত নিয়ে বসে আছে মেঘলা। জ্যামটা যত না বিরক্ত লাগে, সামনে থাকা ব্যক্তিটিকে দেখে এর চেয়ে বেশি বিরক্ত লাগছে। আজকাল শোভনকে দেখলেই, ওর কথা মনে পড়লেই হাজার রাগ আর বিরক্ত এসে জমা হয় সামনে। শুক্রবারের দিন, আজই বাড়িতে আছে, কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। তাই আহানাকে নিয়ে বের হয়েছিল একটু শপিং করতে। ভেবেছিল আজ সারা বিকেল ঘুরবে আর শপিং করবে, নিজের মনকে ভালো রাখার চেষ্টা করবে। কিন্তু তার হলো কই, এই শোভন সব ইচ্ছাতে এক বালতি পানি ঢেলে দিয়েছে। যখন ওরা বাড়ি থেকে বের হলো তখন ও নিজেই চলে এলো। তবে এবার আহানা জানায়ও নি হসপিটালে আজ রোগীর এত চাপও নেই, আর শুক্রবার চেম্বারও অফ থাকে, তাই নাকি আড্ডা দিতে এসেছিল। ওরা বেরিয়েছে দেখে ও নিজেও ওদের সাথে বের হলো। সাথে অচেনা একটা ছেলেও আছে। ছেলেটাকে মেঘলা চেনে না, তবে আহানা আর শোভন দুজনেরই ফ্রেন্ড। আহানা, শোভন আর সাথে রনি নামের ছেলেটা খোঁজ গল্পে মেতে আছে। মেঘলা জানতে পারলো রনি নামের ছেলেটা হসপিটালে প্যাথোলজিস্ট ডক্টর হিসেবে জয়েন করেছে। রনি নামের ছেলেটা ফ্রন্ট সিটে বসলেও আহানার দিকে কয়েকবার পলকহীনভাবে তাকিয়েছিল। তা সবার চোখের আড়াল হলেও শোভনের চোখে রানি। হঠাৎই শোভনের রাগ উঠে গেল, তীব্র রাগ। কেন এমন হলো বুঝলো না, তাও রনির এভাবে তাকানো সহ্য হচ্ছিল না। মেঘলা আহানার সাথে হেসে কথা বলছে, রনি মেঘলার চেহারার দিকে অপলক তাকিয়ে রয়েছে। শোভন এবার রাগি রাগি ভাবে রনির দিকে তাকিয়ে আড়ষ্ট চাউনি মেঘলার দিকে তাকায়। তারপর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঝাঁঝালো কণ্ঠে মেঘলা আর আহানাকে বলে, গাড়িতে বসে এত হাসাহাসির কি আছে? চুপ করে বসতে পারিস না তোরা? এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে দুজনেই চুপ হয়ে যায়। রনি চোখ নামায়। মেঘলা এবার রেগে যায়। এ ছেলের জন্য কি কথাও বলতে পারবে না? ওর যখন ওদের কথা ভালোই লাগে না, তাহলে ওদের সাথে এলো কেন? ওরা কি আসতে বলেছিল? মেঘলা মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে বসে রইল। আহনাও চুপচাপ বসে রইল। হঠাৎই রনি গাড়ি থামাতে বলে। শোভনের উদ্দেশ্যে বলে, ব্রো, আমার একটু এখানে নামতে হবে, কাজ আছে আমার। রনির এমন কথায় যেন শোভন পৈশাচিক আনন্দ পেল। এক চিলতে হাসি রেখা ফুটে উঠল ঠোঁটে। নিজেকে সামলে নিল শোভন। কি করছে ও? এই স্টুপিড মেয়েটাকে নিয়ে এত ভাবছে কেন? না না, ওকে নিয়ে এত ভাবলে চলবে না। রনি তার নির্দিষ্ট জায়গায় নেমে মেঘলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আসছি, কাল দেখা হচ্ছে হাসপাতালে। বিনিময়ে মেঘলা মুচকি হাসল।
শোভনের তাতে বিরক্ত লাগলো। রনি নামার পর গাড়ির পিছনের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, তোদের কি আমাকে ড্রাইভার মনে হয়? শোভনের এহেন প্রশ্নে অবাক, আর মেঘলা বোকা বোকা চাউনি দিয়ে তাকায় শোভনের দিকে। শোভন আবার শক্ত কণ্ঠে বলে, সামনে একজন, নয়তো আমি ড্রাইভ করবো না। আহানা গেল না। আহানা একবার শোভনের দিকে তাকিয়ে আর একবার মেঘলার দিকে তাকিয়ে আমতা আমতা করে ইতস্তত ভঙ্গিতে বলে, মেঘু, একটু সামনে জানা প্লিজ, আমার আর উঠে ওখানে যেতে ইচ্ছে করছে না। মেঘলা আহানার কথা শুনে ফস করে উঠে মুখ ফসকে বলেই দেয়, আমি এই বদরাগী অ্যানাকোন্ডার সাথে বসবো না, তুমি গিয়ে বসো। বলে চুপ করে যায়। পরক্ষণে নিজের মুখ ফসকে ভয়ঙ্কর কথাটা ভেবে হাত দিয়ে মুখ চেপে ধরে বসে। আহানা শুকনো ঢোক গিলে একবার শোভন আর একবার মেঘলার দিকে তাকিয়ে বলে, তোকে আজ কেউ রক্ষা করতে পারবে না। এই বুঝে রাম ধমক দেবে, তাই ভেবে কান চেপে ধরল আহানা। এই ছেলেটার আগে নিজেকে অ্যানাকোন্ডার সাথে তুলনা করতে দেখে না জানি সেদিনের মতো থাপ্পড়ে না বসিয়ে দেয় মেঘলার গালে। কিন্তু না, দুজনকেই ভুল প্রমাণ করে শান্ত কণ্ঠে বলে, হয়েছে বকবক, হয়ে থাকলে সামনে এসে বসো। আহানা মেঘলা দুজনেই অবাক, কিছু বলতে পারল না। অদ্ভুত তো। অতঃপর আহানার জোড়াজুড়িতে মেঘলা এসেই সামনে বসলো। ইচ্ছে একদমই নেই এই বদরাগী পাষাণ লোকের সাথে বসতে, তবুও আহানার কথায় বসলো। কিন্তু এটা বোধগম্য হলো না। আজ কি হলো এই ছেলের? ধমক দিল না, কথাও শুনলো না। আজকাল লোকটা অচেনা লাগে, কেমন যেন হয়ে গেছে। শোভনকে নিয়ে নিজের ভাবনা দেখে তাচ্ছিল্য হাসলো। কেন ভাবছে ওকে নিয়ে? আর ভাবতে চায় না, আর দুর্বল হতে চায় না। বড় শপিং মলের সামনে এসে গাড়িটা থামলো। মেঘলা আহানা দুজনে নামতেই শোভন গাড়ি পার্কিং এরিয়ায় গাড়ি রেখে শার্টের কলারে ঝুলিয়ে রাখা কালো সানগ্লাসটা চোখে পড়ল। অতি ফর্সা না হলেও গায়ের উজ্জ্বল স্যামবর্নের সাথে অফ হোয়াইট কালার শার্টটা বেশ মানিয়েছে। শার্টের উপর হালকা বাদামি রঙের স্লিভলেস মেন স্কুটি। শোভনের দিক থেকে চোখ সরালো মেঘলা। নিজেকে আর বেহায়া করতে চায় না। অনুভূতিগুলোকে দান দিলেই সে মাথায় উঠতে চাইবে, তাই তাকে মরিচিকাভাবে দূরে ঠেলে দিল। শোভন ওদের দুজনের সামনে এসে মৃদু হেসে বলে, আজ তোদের সব শপিং সহ খাওয়া দাওয়া আমার পক্ষ থেকে। তা শুনে মেঘলা চটজলদি বলে, নো থ্যাঙ্কস, আমি আননকার ট্রিট নেই না। বলে সামনের দিকে হাঁটা দিল। কেন করবে ও শোভনের টাকায় শপিং? দয়া দেখাচ্ছে নাকি? কেন নেবে ও দয়া? কোন অধিকারের টাকায় শপিং করবে? শোভন তড়িৎ বেগে গিয়ে মেঘলার হাত চেপে ধরে থামাই মলের ভেতরে। মেঘলা একবার ও হাতের দিকে তাকায়, তারপর চারপাশটা নজর বুলায়। না, সবাই সবার মতো আছে, ওদের দিকে কেউ ধ্যান করেনি। মেঘলা হাত ছাড়ানোর চেষ্টা করছে, শক্ত কণ্ঠে বলে, এসব কেমন অসভ্যতম, ছাড়ুন বলছি। একটা মিডল ক্লাস মেয়ের হাত ধরতে লজ্জা করলো না স্যার? মেঘলার এমন কথাটা শোভনের বুকে লাগলো। শোভন ওই দিন রাগে মিডিল ক্লাস বলেছিল। আহানা শোভনকে এখানে আসতে দেখে অন্যদিকে চলে গিয়েছে, ভাবলো ওদের একটু একা কথা বলতে দেওয়া উচিত। শোভন মেঘলার হাত ছাড়লো না, ধরে একটু দোকানের সাইডে নিয়ে দাঁড় করিয়ে বলে, এমন করে কথা বলছে কেন? সরি, ওই দিন আমি অনেক রেগেছিলাম, তাই। শোভনকে থামিয়ে মেঘলা তাচ্ছিল্য হেসে বলে, ইটস ওকে স্যার, অভ্যাস আছে। আর প্লিজ আমার থেকে দূরে থাকুন। বলে হাত ছাড়িয়ে আহানাকে খুঁজতে লাগে। শোভন ওখানে ঠায় দাঁড়িয়ে থাকে। ও আজকাল নিজেকেই চেনে না, কি হচ্ছে ওর? আমার থেকে দূরে থাকুন। মেঘলার বলা এই কথাটা ওর কাছে বিষাক্ত লাগছে কেন? এমন কেন হচ্ছে? কেন মেঘলার ইগনোরগুলো সহ্য হচ্ছে না? কেন? এক কাপ কফি দিয়ে শুরু হলো দিনটা। কাল রাত 10টা অবধি বাইরে ছিল। ওরা বাইরে থেকেই খেয়ে এসেছিল। সবই ঠিক ছিল, কিন্তু শোভন পাশে থাকায় সবকিছুর কেমন একটা বিরক্ত লাগছিল। আচ্ছা, মানুষ তো কাউকে ভালোবাসলে তার উপর কখনো বিরক্ত লাগে না। শত বিরক্ত থাকার কারণেও কেউ বিরক্ত হবে না। তাহলে মেঘলার শোভনকে এতটা বিরক্ত লাগছিল কেন? নিজেই বুঝে পায় না এমন হওয়ার কারণ কি। কফি খেতে খেতে হাজার কথা ভাবছে মেঘলা। তখনই আহানা এসে বলে, এমন আনমনে কি ভাবছিস? আহানার প্রশ্নে আগের ন্যায় সবই আনমনে উত্তর দেয়। তোমার ভাইয়ের কথা। মেঘলার ওপর বিস্ময় চোখে আহানা তাকায়। হঠাৎই কাশি উঠে যায় আহানার। আহানার কাশির শব্দ শুনে হুঁশ ফিরে মেঘলার। পরক্ষণে নিজের বলা কথা ভেবে নিজেই বিস্ময় খায় মেঘলা। ইস, কি বলে ফেললো এটা? আহানা কি ভাবছে? মেঘলা নিজেকে সামলে আমতা আমতা করে বলে, এ মানে তেমন কিছু না, আমি তার রাগ দেখানোর কথা ভাবছিলাম, এই আর কি। বলে এক ঢোকে গরম কফিটা খেয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে, আসছি রেডি হয়ে। বলে নিজেই রুমে ছুটে চলে যায়। আহানা নিশ্চয়ই উল্টো পাল্টা ভাবছে। ইস, ওর মুখটা আজকাল বেশি বেহায়া বেশরম হয়ে গেছে। কিছু আটকায় না, যা খুশি ফস করে বেরিয়ে যায়। একবার ঘড়ির দিকে নজর বুলিয়ে রেডি হয়ে
বের হয় রুম থেকে ইতস্তত ভঙ্গিতে। আহানার দিকে তাকিয়ে বলে, আপু যাচ্ছি আমি। বলেই দরজার সামনে গিয়ে জুতো পরে বের হবে, তখনই আহানা বলে। তুই কি ভাইকে ভালোবাসিস মেঘু? আহানার এমন কথায় বেশ লজ্জায় পড়ে যায়। পরক্ষণে কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে কৃত্রিম হেসে বলে, ভালোবাসা? তা আমার জন্য নয় আপু। বলে বেরিয়ে পড়ল মেঘলা। আহানা একধানে মেঘলার যাওয়ার পানে তাকিয়ে থাকে। কি বলল মেঘলা? ওর মতো করে উত্তরটা দিল। হঠাৎ কি হয়ে গেল ওর? হসপিটালে এসে নির্দেশনা অনুযায়ী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে মেঘলা। আর সময় আসার পর শোভনের চেম্বারে কিছুক্ষণ বসে থাকে। কাজ সেরে শোভন না আসা পর্যন্ত শোভনের চেম্বারে থাকে, কিন্তু আজ একবারও শোভনের চেম্বারে যায়নি। আজ ওদের হসপিটালে একটা ডক্টরস মিটিং আছে। শোভন তাই সকাল সকালই হসপিটালে চলে আসে। 12টায় মিটিং, এখন 11টা 40 বাজে। এ পর্যন্ত মেঘলা একবার এসেছিল, তাও শোভন ডাকার পর। ব্যাপারটা শোভনের কাছে একদম ভালো লাগছে না। কিন্তু কেন ভালো লাগছে না, এটা শোভনের অজানা। শোভন উসখুস করতে করতে আবার ডাকে মেঘলাকে, কিন্তু এখনো পর্যন্ত আসার নামই নেই। টাইম দেখে রাগে ফুঁসতে ফুঁসতে মিটিং রুমের দিকে এগিয়ে যায়। 11টা 50 বাজতেই হসপিটালে প্রবেশ করে রনি। এসে নিজের চেম্বারে যায়। চেম্বার থেকে বেরিয়ে মিটিং রুমের দিকে এগোবে, তখনই একটা কেবিনে চোখ পড়ে মেঘলার দিকে। ঝুঁকে রোগীকে চেক করছে। গলায় টেথোস্কোপ ঝুলানো, সামনে থাকা কাটা কাটা চুলগুলো অধর ছুঁয়ে দিচ্ছে। রনি গভীর দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। মেয়েটার দিকে। মেয়েটাকে দেখতে ওর ভালো লাগে। চেয়ে থাকলে চেয়ে থাকতে ইচ্ছা করে। কথাগুলো বেশ মন কাড়া, আর হাসিটাও। অধর যুগল সরু নারী কিছু একটা বলছে রোগীকে। বলে পাশে থাকা ছোট টেবিল থেকে ফাইলগুলো নিয়ে বেরিয়ে আসতেই রনির সাথে চোখাচোখি হয়। বিনিময় মিষ্টি হেসে বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রনি মুচকি হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি। তো মিস মেঘলা, সব ঠিকঠাক তো? মেঘলা মুচকি হেসে বলে। অ্যাজ ইউজুয়াল। বিনিময়ে রনি হাসলো। মেঘলাও হেসে সামনে হাঁটা দেয়। তখনই রনি পিছন থেকে আবার ডাকে। মিস মেঘলা। মেঘলা থেমে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে প্রশ্নবোধক চাউনি দিয়ে তাকিয়ে রনি বলে, স্যার বলতে হবে না, আমাকে আপনি রনি বলে না হয় রাখবেন। উত্তরে মেঘলা সম্মতি জানিয়ে বলে, আসছি। বলে আবার সামনে হাঁটা দিবে, তখনই আবার রনি ডাকে। মেঘলা এবার বেশ বিরক্ত হয়। কি ছেলেটা বারবার সময় নষ্ট করে, এমন ডাকে কেন? কাজ নেই নাকি? তবু বিরক্ত ভাবটা মুখ থেকে সরিয়ে ঘাড় ঘোরাতেই বলে, বাড়ি আখি পল্লব নাড়িয়ে এমন তাকাবেন না মিস মেঘলা, তাতে মানুষের হৃদয়ে অবাধ্য হয়ে যায়। অধর নাড়িয়ে হাসবেন না মিস মেঘলা। রনির এমন কথায় বোকা বনে গেল মেঘলা। রনির কোনো কথাই বোধগম্য হলো না। অদ্ভুত লোক একটা, আর ওনার মতো ওনার কথাগুলো আরো বেশি অদ্ভুত। এখানে দাঁড়িয়ে বাজে বকা হয়েছে তোর? হয়ে থাকলে চল এখান থেকে। কারো শক্ত কণ্ঠ পেয়ে দুজনেই সামনে তাকায়। শোভন দাঁড়িয়ে আছে, দু পকেটে 2 হাত গুছে গম্ভীর ভাব নিয়ে। এমন রাগি রাগি ভাবে বলল কেন? রাগ করে আছে কি কারো উপর? পরক্ষণেই মেঘলা ভাবলো, এ বদরাগী ডাক্তার তো কারণ অকারণে রেগে থাকে। এখন হয়তো কিছু নিয়ে কারোর উপর রেগে আছে। রনি শোভনকে বলে, উফ, দেখো না, মনেই ছিল না 12টায় যে মিটিং আছে। বড্ড দেরি করে ফেললাম না রে? শোভন রেগে বিড়বিড় করে বলে। মনে থাকবে কি করে? মেয়ে দেখেছিস না? রনি শুনতে পেল না, তাই বলে। কিছু বললি? শোভন এক হাত প্যান্টের পকেট থেকে নামিয়ে চোখের কালো ফ্রেমের চশমাটা একটু ঢেলে মেঘলার সামনে এসে রেখে বলে। মিটিং শেষে আমি যেন আপনাকে আমার চেম্বারে পাই মিস মেঘলা। বলে চলে যেতে নিলেই মেঘলা বলে। কিন্তু মেঘলার কথায় থামিয়ে ঘাড় বাঁকিয়ে শোভন বলে, আমি পারমিশন নিইনি, কিন্তু বাদ দাও, এটা আমার অর্ডার। আমি যেন মিটিং শেষে আমার চেম্বারে তোমাকে পাই। বলে বড় বড় পায়ে এখান থেকে প্রস্থান করলো। রনি একবার মেঘলার দিকে তাকিয়ে সেও শোভনের পিছু পিছু হাঁটা দেয়। আকাশে মেঘ করেছে, চারপাশ অন্ধকার হয়ে গেছে। তীব্র বেগে বাতাস, ঠান্ডা মসৃণ বাতাস শরীরকে হিমেল করে তুলছে। তীব্র বাতাসের ফলে কাশফুলের তুলোর ন্যায় পাপড়ি কোথা থেকে উড়ে এসে মেঘলার নাকের ডগায় বসলো। মেঘলা রেস্ট রুমের জানালার সামনে দাঁড়িয়ে ছিল। তখনই কাশফুলের তুলোর মতো পাপড়িটা কোথা থেকে উড়ে এলো। ঘড়িতে 3:30 বাজে। লাঞ্চ ব্রেক আছে, তাই এখানে রেস্ট নিচ্ছে। শোভনের মিটিং শেষ হয়েছে 2:30 বাজেই, কিন্তু এখন পর্যন্ত মেঘলা শোভনের সামনে যায়নি। হঠাৎই রেস্ট রুমের দরজার দিকে বিকট শব্দ হলো। দরজার দিকে তাকিয়ে দেখে শোভন এসেছে। রেগে আছে মনে হচ্ছে, কপালের ডগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। মেঘলা শুকনো ঢোক গিলল, না জানি এখন কি শাস্তি ভোগ করতে হবে। শোভন মেঘলার সামনে এসে হাত চেপে স্বাভাবিক ভঙ্গিতেই নিজের চেম্বারের দিকে নিয়ে যাচ্ছে। মেঘলা আমতা আমতা করে বলে,
স্যার ছাড়ুন, আমার লাগছে। ছাড়লো না শোভন, কিছু বললেও না। নিজের চেম্বারে এনে ওকে চেয়ারে ছিটকে বসায় ওর চেয়ারে ছিটকে বসায় মেঘলাকে। তারপর দরজা লক করে মেঘলার সামনে গিয়ে চেয়ারের সামনে 2 হ্যান্ডেল ধরে একটু ঝুঁকে পড়ে। মেঘলা এতে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। শোভন শান্ত গলায় প্রশ্ন করে, আমি বলেছিলাম আমি যেন মিটিংয়ের পর আমার চেম্বারে তোমাকে পাই। কোথায় ছিলে তুমি? আজ তো বেশি রোগীও নেই। তবে শোভনের স্পষ্ট ফুটে ওঠা রাগি রাগি চেহারা নিয়ে শান্ত প্রশ্ন শুনে ভয়ে ঢোক গেলে শোভন আবার বলে। উত্তর দিচ্ছ না কেন? মেঘলা নিজেকে সামলে অন্যদিকে মুখ ঘুরিয়ে কাট কাট কণ্ঠে বলে, সব কাজ তো বুঝিয়েছিলেন আগেই, তখন কোনো প্রয়োজন ছিল না, তাই আসিনি। আর আসিনি তো এমন রিয়াক্টের কি আছে এতে? এমন অস্বাভাবিক আচরণে মানেটা কি স্যার? মেঘলার কাট কাট কণ্ঠ শুনে শোভন রেগে চেঁচিয়ে বলে, কি বললে? অস্বাভাবিক আচরণ? হ্যাঁ, যদি তা মনে হয় তাহলে তাই। আমি যখন বলবো আমার সামনেই থাকতে হবে। মেঘলা একইভাবে বলে। আমি বাধ্য নই থাকতে। শোভন তা শুনে আরো রেগে গিয়ে বলে, তুমি থাকতে বাধ্য। আমি বাধ্য করব। দরকার পড়লে সব কাজ ফেলে সারাদিন আমার সামনে বসিয়ে রাখবো। শোভনের এমন কথা শুনে বেশ অবাক হয় মেঘলা, সাথে রাগও হয়। শোভন যা বলবে তাই হবে নাকি? হসপিটালটা ওদের বলে কি ওর কথাই চলতে হবে নাকি? আর এসব কথার মানে কি? হঠাৎ কেন এসব বলছে? কেন ওর সামনে বসে থাকতে যাবে? আর এইটুকু কারণে এত রেগে যাওয়ার মানেটা একদমই বোধগম্য হচ্ছে না মেঘলার। কি চাই ছেলেটা? এত রাগ দেখিয়ে কি পায়? সব কিছুর জন্য রাগ না দেখালে কি হয় না? আর সব রাগ কি ওর উপরই দেখাতে হয়? মানুষকে মানুষ বলে মনে করে না নাকি? সবাইকে নিজের মতো গন্ডারই ভাবে হয়তো, ভাবলো মেঘলা। মেঘলা রেগে বলে, আপনার কথায় সব সব হবে নাকি? হ্যাঁ, কে আপনি? কেন আপনার কথা আমি শুনবো? দরকার পড়ে আমি এই জবটাই ছেড়ে দেবো, তাও আপনার কথা শুনতে বাধ্য নই আমি। মেঘলার কথাগুলো শুনে শোভনের মাথায় রক্ত উঠে যায়। মেঘলার ডান হাতের বাহু চেপে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে, এ মেয়ে, খুব বেড়েছ না? আমার সাথে এমন করে কথা বলে সাহস পাও থেকে? আর কি বললে? জব ছেড়ে দেবে? তুমি বোধহয় ভুলে গেছো, একটা পেপারে সাইন করেছিলে। আমাদের হসপিটালের নিয়ম অনুযায়ী 2 বছরের আগে কেউ নিজে থেকে রিসাইন করতে পারবে না। মেঘলা হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, এভাবে চেপে ধরা কোন ধরনের ভদ্রতম স্যার? ছাড়ুন আমায়। আপনাকে বলেছিলাম আমার দূরে থাকবেন আপনি। ছিটকে ছেড়ে দেয় শোভন। কেন মেঘলার মুখে স্যার সম্বোধনটা ওর পছন্দ হচ্ছে না? এই স্যার শব্দটা শুনলে রাগ হচ্ছে, কিন্তু কেন ও নিজেও জানে না। এই স্টুপিড মেয়েটা হয়তো জাদু জানে, জাদুটোনা করে ওর মাথাটা বিগড়ে দিচ্ছে। মেঘলা রাগ দেখিয়ে বেরিয়ে যেতে নিলেই পিছন থেকে শোভন শক্ত কণ্ঠে বলে, ওই রনি থেকে দূরে থাকবে। কথা তো দূরে থাক, আমি যেন তোমার আশেপাশেও না দেখি। বলে নিজের কাজে মন দেয় শোভন। শোভনের এমন গা জ্বালানো কথা শুনে মেঘলার শরীর তেলে বেগুনে জ্বলে ওঠে। ও রনির সাথে কথা বলবে, তাতে শোভনের কি? মেঘলা রেগে শোভনের সামনে গিয়ে বলে, আমি কার সামনে যাব আর কার সামনে যাব না এটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। আমার যার সাথে ইচ্ছে হয় কথা বলবো আমি। আর হ্যাঁ, আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। শোভন রেগে যায়। কেন মেয়েটা এমন অবাধ্য হচ্ছে? শোভন রেগে তেড়ে এসে বলে, ভালো করে বলছি, যদি না শোনো অন্য ব্যবস্থা করব। আমাকে রাগাতে বাধ্য করো না মিস মেঘলা, নয়তো ফল ভালো হবে না। গো, যাও। কিছু বলল না। মেঘলা রেগে বেরিয়ে গেল। শোভন ধপ করে চেয়ারে বসে পড়ল। নিজের কাণ্ডে নিজেই বেশ অবাক হচ্ছে। মেয়েটা সত্যি ওকে পুরোপুরি বশ করে নিচ্ছে, কিন্তু এর শাস্তি যে মেঘলাকে পেতেই হবে। সময় প্রবাহমান, সে তার মতো ছুটে যায়। জীবন থেকে 1 সেকেন্ড চলে যাওয়া মানে সময়ের পাতা থেকে কিছু মুহূর্ত চলে যাওয়া, আর সময়টা আর কখনোই ফিরে পাওয়ার নয়। একদিন কেটে যাওয়া মানে জীবনের পাতা থেকে একটা দিন কেটে গিয়ে মৃত্যুর দুয়ারে এক ধাপ এগিয়ে আসা। সময়ের মূল্য অপরিসীম, তা হয়তো হেলাই ছেড়ে দিলে জীবন থেকে কয়েকটা মূল্যবান মুহূর্ত হেলাই দেওয়া হয়। এর মধ্যে কেটে গেছে 15 দিন। এই 15 দিনে মেঘলা আরও পাল্টে গেছে। কাজ ছাড়া শোভনের সামনেই যায় না। এবার চোখে লাগার মতো ইগনোর করছে শোভনকে। গোধূলি পড়ছে বাইরে, আবছা আলো আবছা আঁধারের হাতছানি। এর মাঝে লালচে হয়ে আছে আকাশ। তীব্র হাওয়া বইছে। হাওয়ার তালে কাশফুলগুলো একেবারে হেলে যাচ্ছে। ঢেউহীন নদীর পানিগুলো হাওয়ার বেগে শব্দ তৈরি করে। কি সুন্দর শব্দ! রুনুঝুনু করে চুরির আওয়াজের সাথে পানি আর তীব্র হিমেল বাতাসের শব্দ সংমিশ্রিত হয়ে মধুময় সুরেলা শব্দ তৈরি করছে। আহানার মেঘলা বিকেল হয়ে আসতেই বেরিয়েছে। আজ 3টে বাজে। মেঘলা বাড়ি চলে এসেছিল। কাজের খুব একটা চাপ নেই।
নারায়ণগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে মেঘলা আহানা। শাড়ি পরেছে মেঘলা, আর আহানা আকাশি রঙের একটা জর্জেট শাড়ি আর সাদা রঙের ব্লাউজ, চুলগুলো ছেড়ে রাখা, কারো মুখে কৃত্রিম সাজগোজ নেই, আর হাত ভর্তি সাদা রঙের চুড়ি। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আহানা ব্যস্ত হয়ে পড়ল ছবি তোলার জন্য। মেঘলার ছবি তুলতে ভালো লাগে না, তাই সিঁড়িতে বসলো। প্রকৃতি অনুভব করতে এসেছে, সময়টা উপভোগ করতে এসেছে, ছবি তুলে সময় নষ্ট করবে নাকি? হঠাৎই নিজের সাথে কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকালো মেঘলা। পাশে থাকা মানুষটিকে দেখে আরো অবাক আর বিরক্ত হলো। শোভন এসেছে, পরনে সাদা শার্ট, চোখে কালো সানগ্লাস। এই লোকটা এখানে কি করে এলো? মেঘলা তো বলেছিল আহানা যেন শোভনকে না বলে, আর ওর জানা মতে আহানা বলে উনি, তবে কি করে এলো? মেঘলা রাগী শক্ত কণ্ঠে বলে। আপনি এখানে কি করে এলেন? শোভন একটু মেঘলার দিকে চেপে এসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। কি করে আবার? গাড়ি দিয়ে এসছে। বিরক্ত হলো মেঘলা শোভনের এমন হেয়ালি কথায়। শোভন নামের বদ লোকটাকে আজকাল মেঘলার একদম সহ্য হয় না। দেখলেই রাগে গা জ্বলে যায়। যে মানুষকে দাম দেয় না, সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করে আর মানুষকে ছোট করে দেখে, সে মানুষকে মেঘলা কখনোই পছন্দ করে না। তাও কিছুদিন বেহায়া মনের ছাই পেয়ে কি ভয়ঙ্কর অনুভূতিই না জড়িয়েছিল, কিন্তু একদমই বুঝতে পারছে না, যা ছিল সবই আবেগ। মেঘলা একরাশ বিরক্ত নিয়ে দাঁতে দাঁত চেপে বলে। আমরা এখানে এসেছি জানলেন কি করে? আপু তো বলেনি। আর আমার সাথে এসে বসলেন কেন? সরুন, এখান থেকে সরুন। আবার আবার সেই দিনের মতো ফেলে দেওয়ার ধান্দায় আছেন নাকি আপনি? মেঘলার এতগুলো প্রশ্ন শুনে শোভন কিঞ্চিত বিরক্ত হয়। মেয়েটা আজকাল মাত্রাতিরিক্ত প্রশ্ন করে। এত প্রশ্ন একসাথে কাউকে করে? শোভন মেঘলার দিকে তাকিয়ে বলে। আরে এত প্রশ্ন একসাথে? আচ্ছা আচ্ছা, বলছি। প্রথমত আমি তোমাকে সেদিন ফেলিনি, তুমি নিজে পড়েছ। আর তোমরা এখানে কিভাবে এসছো তা তোমার আপু বলেনি ঠিকই, তা জানা আমার জন্য মোটেও টাফ নয়, তা তুমি বুঝবে না। এইটুকু বলে আরেকটু মেঘলার কাছে চেপে সানগ্লাসটা হাতে নিয়ে বলে। কি বলে জানি আর? ও হ্যাঁ, তোমার পাশে এসে বসলাম কেন? এইটুকু বলে ভ্রু নাচিয়ে এক হাত পিছন দিয়ে হালকা ভাবে মেঘলার কোমর চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে পাকা হেসে ফিসফিসিয়ে বলে। আমার বউ যেখানে বসবে আমিও তো সেখানে বসবো, তাই না মিস? না, মিসেস মেঘলা এহসান। হঠাৎ শোভনের এমন ব্যবহারে ভিতরটা নড়ে উঠল মেঘলার। বেহায়া মন যেন ছুটে যাবে এখুনি, আর আবেগগুলো উপচে পড়বে। কি করছে শোভন? এ কোন শোভনকে দেখছে? এমন অস্বাভাবিক আচরণের মানে কি? কি চাই এ লোকটা? মেঘলাকে একবারে দুর্বল করে দিতে চায়, যাতে আরো বেশি কষ্ট দিতে পারে। দুর্বলতার সুযোগ নিয়ে আরো কষ্ট দেবে? না, এখন নিজেকে শক্ত করে রাখতেই হবে। শোভনের এমন ব্যবহারে গললে চলবে না। মেঘলা কোমর থেকে শোভনের হাতটা ছাড়িয়ে শক্ত কণ্ঠে বলে। এসবের মানে কি স্যার? এমন অসভ্যতা কেন করছেন? ছাড়ুন আমায়। শোভন শুনল না মেঘলার কথা, বরং আরও চেপে বসে কোমরটা শক্ত করে ধরে কানের সামনে মুখ নিয়ে ফিচফিচিয়ে বলে। আমাকে অসভ্য বানিয়ে দিয়ে অসভ্য তোমার সহ্য করবে না, তা কি করে হয় বলো সুন্দরী? আমি নিজের মায়ে ফাঁসিয়ে অসভ্য যখন বানিয়েছ, এর দায়ভার তো তোমারই নিতে হবে, তাই না বউ? কেঁপে উঠল মেঘলা। এবার শোভনের মুখে বউ শব্দটা শুনে আরও দুর্বল করে দিল ওকে। আচ্ছা, হঠাৎ শোভনের কি হলো? এমন কেন করছে? শোভন তো মেঘলাকে সহ্যই করতে পারে না, তবে এসবের মানে কি? মেঘলার অসহ্য লাগছে সবকিছু। কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো শোভনের? মেঘলা নড়ে চড়ে বসে রাগী কণ্ঠে বলে। হোয়াট? কে আপনার বউ? শোভন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। তুমি বোধহয় ভুলে গেছো আমাদের বিয়ে হয়েছে আরো 2 মাস আগে। শোভনের মুখে এমন কথা শুনে বিস্ময় চোখে তাকায়। পরক্ষণে কোমর থেকে ছিটকে শোভনের হাতটা সরিয়ে উঠে দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে। হোয়াট? কিসের বিয়ে? এটা কি বিয়ে বলে? না, এ বিয়ে মানি না আমি। দূরে থাকুন আমার থেকে। বলে উঠে আহানার কাছে গিয়ে দাঁড়ায়। রাগে গা জ্বলে যাচ্ছে মেঘলার। এটা কি খেলনা নাকি? যখন ইচ্ছে বলবে আমি বিয়ে মানি না, আমায় ফাঁসিয়ে বিয়ে করছো, আবার যখন ইচ্ছে বলবে তুমি আমার বউ। কি চাইছেটা কি? আবার এমন ভালো ব্যবহার করে নিজের ওপর বিশ্বাস আনিয়ে অপমান করে কষ্ট দিতে? না, এটা কখন আর হবে না। যে বিয়েটার কোনো সময় মূল্যই ছিল না, আজ হঠাৎ বউ বউ করছে কেন? মেঘলাকে এমন রেগে থাকতে থেকে আহানা বলে। কি হয়েছে তোর? এমন করছিস কেন? মেঘলা আড়ষ্ট হয়ে শোভনের দিকে তাকিয়ে আহানাকে বলে। উনি এখানে কি করে এলেন? আর কেন এসেছেন?
আহানা জানতো এমন কিছুই হবে, তাই দূরে এসে দাঁড়িয়েছিল। আহানা আমতা আমতা করে বলে, আমি ওকে বলিনি, ও কিভাবে এখানে আসলো তাও জানি না। শোভন এসে মেঘলার সামনে দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে বলে, আরে রেগে যাচ্ছ কেন? বলছি এখানে হাসমতে সেখানেই থাকবে, তাই না? আমি কি আমার সুন্দরী বাচ্চা বউকে একা ছেড়ে দিতে পারি? শোভনের এহেন ঠোঁটকাটা কথাবার্তা শুনে মেঘলা আহানার দিকে তাকায়। আহানা বিয়ের ব্যাপারটা জানতো না, কিন্তু আহানাকে দেখে স্বাভাবিকই লাগছে, চেহারায় কোনো বিস্ময় ভাব নেই। মেঘলা কিছু বলবে এর আগে আহানা কিঞ্চিত ঠোঁট চেপে হেসে বলে, তুই তোর বউকে সামলা, আমি একটু আশপাশটা ঘুরে আসছি। বলেই আহানা চলে গেল। আহানার এমন কথায় মেঘলা অবাক হয়ে আহানার যাওয়ার দিকে তাকায়। পরক্ষণে রাগ দেখিয়ে আহানার পিছু পিছু যাবে এর আগেই শোভন হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিষাক্ত কণ্ঠে বলে, এমন করছো কেন? আগে তো এমন করতে না তুমি। জানো, তোমার ইগনোর করলে কতটা পোড়াচ্ছে আমায়। এমন করে ভর্ষণ না করলে পারতে আমাকে। নিজের মায়ে ফেলে এখন আমাকে ইগনোর করা হচ্ছে। কেন এমন করছো? আমি যে আর আমার মধ্যেই থাকতে পারছি না। আমার বুকের বাপাসটা জড়িয়ে তোমার বিচরণ। আমি জানি আমি এতদিন অনেক বাজে ব্যবহার করেছি তোমার সাথে, তার জন্য দুঃখিত। এখন আমার তোমাকে চাই, খুব করে চাই। শোভনের এমন কথায় মেঘলা তাচ্ছিল্য হাসল। যখন ও শোভনকে ভালোবাসতো তখন অপমান ছাড়া কি পেয়েছিল? বিয়েটাকেও তাচ্ছিল্যভাবে দেখেছিল শোভন। এও বলেছে ও একটা উটকো ঝামেলা, ফাঁসিয়ে বিয়ে করেছে। এখন সেই মানুষটারই তার অনুভূতির কথাই মেঘলাকে বলছে। মানবে না মেঘলা, কেন মানবে? কম তো অপমান করেনি, দামও দেয়নি। মিডিল ক্লাস মেয়ে বলেও অপমান করেছে। মেঘলা তাচ্ছিল্য কণ্ঠে বলে, আমার মতো মিডল ক্লাস মেয়ে আপনার সাথে যায় না স্যার। আর এসব আমায় বলবেন না, এই বিষয়টা মানি না আমি। আর না মানি আপনাকে, আগেই বলেছি দূরে থাকুন আমার থেকে। বলে চলে যেতে নিলেই হঠাৎ শোভন সেই অনাকাঙ্ক্ষিত কথাটি বলে, যা শোভন কেন কারও জানার কথা নয়। তুমি তোমায় ভালোবাসো, তবুও কেন এমন করছো? শোভনের কথাই কেঁপে উঠল মেঘলা। কি বলছে শোভন? ও কি করে জানলো? ও তো কাউকে বলেওনি, এমনকি আহানাকেও না। তাহলে? মেঘলা সোজা হয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কে বললো এসব আপনাকে? আর কিসের ভালোবাসা? আমি কাউকে ভালোবাসি না। আর আপনাকে প্রশ্নই ওঠে না। মেঘলার কথায় শব্দ করে হাসলো শোভন। তাতে মেঘলা আরও ঘাবড়ে যায়। শোভন মেঘলার মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুমি আমায় ভালোবাসো আমি জানি। আর তোমার ডায়েরিতে নিজে লিখে রেখেছ। আমি পড়েছি সেদিন। তোমার সেন্স ফিরছিল না, তাই আমি ওখানে বসেছিলাম তোমার ঘরে। আর তখনই তোমার টেবিলের উপর ডায়েরিটা পাই আমি। মেঘলা ডায়েরির কথা শুনে আরও ঘাবড়ে গেল। তাহলে কি শোভন সব জানতে পেরে গেছে? ডায়েরিতে সেগুলো ছাড়াও আরও অনেক কিছু লেখা ছিল, ওইগুলো পেরেছে? মেঘলা আমতা আমতা করে বলে, কিসের ডায়েরি? মিথ্যে কেন বলছেন? মেঘলার কথা শেষ হতেই শোভন গিয়ে ওর গাড়ি থেকে আকাশি রঙের কভার পেঁচলা একটা ডায়েরি নিয়ে আসলো। মেঘলা ডায়েরিটা দেখে একটু স্বস্তি পেল। এটা নতুন ডায়েরিটা, যার মাঝে সব শোভনকে নিয়েই লেখা। শোভন ডায়েরির মাঝের পাতা খুলে দেখিয়ে বলে, এগুলো মিথ্যে? মেঘলা ছো মেরে ডায়েরিটা নিয়ে কাট কাট কণ্ঠে বলে, না, মিথ্যে না। হ্যাঁ, আপনাকে ভালোবাসতাম, তো কি হয়েছে তাতে? এখন ভালোবাসি না। যা ছিল একপাক্ষিক ছিল। কি পেয়েছি আমি? অপমান আর অবহেলা। কেন আপনাকে ভালোবেসে নিজের সম্মান নষ্ট করতে যাব আমি? ও, এই ডায়েরি পড়ে দয়া করে আমাকে নিজের বউ বলছেন? হ্যাঁ, প্রয়োজন নেই আপনাকে আমার। চলে যাব আমি। কোনো পেপার টেপার মানি না আমি। দেখি আপনি আমায় কি করতে পারেন। এসব অনুভূতি আমার কাছে মরীচিকা, একটা আবেগের ভাসছিলাম আমি, মোহতে পড়েছিলাম। ভালোবাসা ছিল কিনা জানি না। ভালোবাসি না আমি আপনাকে, শুনেছেন? একদমই ভালোবাসি না। বলে ডায়েরিটা ছুঁড়ে নদীতে ফেলে দেয়। আর সাথে সাথেই গালে ঠাস করে থাপ্পড় পড়ে। শোভন দিয়েছে, চোখ লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে খুব রেগে আছে। কিন্তু সেদিকে তোয়াক্কা করলো না মেঘলা। ও নিজেও রেগে আছে, দয়া দেখাতে সে ডায়েরি পড়ে। দয়ার প্রয়োজন নেই, আর লোকটাকে তো নয়ই। শোভনকে সহ্য হচ্ছে না মেঘলার। আবার আর এক গালে থাপ্পড় বসিয়ে দিল। মেঘলার মাথা ঘুরে যায় এবার, তবুও দাঁতে দাঁত চেপে দাঁড়ায়। শোভন হাত ধরে নিজেকে কাছে এনে গাল শক্ত করে চেপে ধরে বলে, সাহস বেড়েছে অনেক, তাই না? কিছু বলছে না তাই যা খুশি বলছো? ওটা ফেললে কেন? আর কি বললে? চলে যাবে? এতই সোজা? নিজের প্রণয় স্পর্শী হয়ে আমার প্রণয়ে আসক্ত করেছ। তোমার শাস্তি কঠিন তোমা দেব আমি। আমার প্রণয়ে প্রণয় স্পর্শ করবো তোমায় আবার।
নিজের জাদুতে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে নিজে বলেছ। তবে শোনো রাখো, তুমি চাইলেও তুমি আমার, তুমি না চাইলেও তুমি আমার। শোনো রাখো মেয়ে, আরেকদিন যদি যাওয়ার কথা বলো, ঠ্যাং ভেঙে রেখে দেব। তুমি আমায় ভালোবাসো আর নাই বাসো, আমাকে তোমার চাইবা না চাই, কিন্তু তোমাকে আমার প্রয়োজন, আমি তোমাকে চাই। তাতে তোমার মত থাকুক বা নাই থাকুক। প্রণয়স্পর্শী হয়ে আমার মনের আঙিনে এসে নিজের নেশে আমাকে আসক্ত করে দূরে চলে যাবে, তা তো হবে না। আমি আবার মত্ত হব তোমার নেশে, এবার সর্বকালের জন্য। তা তুমি চাও বা না চাও। চারিদিকে আধার ঘেরা পরিবেশ। না, খুব একটা আধার নয়, এই যে আলো আধারে মিলেমিশে একাকার হওয়া পরিবেশ। রাত হয়েছে বেশ অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে 8টা 10 বাজে। আকাশে আজ মস্ত চাঁদ উঠেছে, আর এর চারপাশে ঘিরে আছে গুটি গুটি ঝমকালো চকচকে হীরের ন্যায় তারা। আজও জ্যোৎস্নায় ঘেরা চাঁদ, আজও জ্যোৎস্নায় ঘেরা আকাশ। চাঁদের আলোটা নদীর স্বচ্ছ পানিতে পড়ে ঝলমল করছে নদীটা। একবারে শেষতিরিতে পা ভিজিয়ে আনমনে বসে আছে মেঘলা, পাশে পা উঠিয়ে বসে আছে আহানা। এর একটু আগে দূরে মোটা একটা আম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে মেঘলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে শোভন। আশেপাশে পিনপতন নীরবতা, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কোনো একটা ঝড় বয়ে গেছে, আর ঝড়ের পর চারিদিক যেমন নিস্তব্ধ হয়ে যায় তেমন হয়ে গেছে। আজ মেঘলা শোভনকে অনেক কথা শুনিয়েছে, বিনিময়ে অনেক ধমকও খেতে হয়েছে। হঠাৎই নীরবতায় ফোড়ন কেটে নদীর পাড় থেকে কিছুটা দূর চায়ের টং থেকে আবজা গানের স্বর ভেসে আসছে। অন্যদিকে মন থাকলেও গানটা কানে ভেসে আসতেই আর চোখে শোভনের দিকে তাকাই মেঘলা। চোখ ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কিছু ভাবছিল মেঘলা এতক্ষণ। শোভনের হঠাৎ পাল্টে যাওয়াটা কেমন যেন লাগলো। তবুও যেমনই করুক শোভন ওর সামনে গলবে না, কিছুতেই না। নিজেকে শক্ত রাখতে হবে। আচ্ছা, যতটা শক্ত রাখার চেষ্টা করছে, আদেও কি মেঘলা পারবে তো? এতই সহজ? চোখের সামনে ভালোবাসার মানুষটা এমন পাগলামো করবে, মন কি এমন কঠিন থাকবে? নিজেকে কি আদেও ঠিক রাখতে পারবে? বেহায়া মন যে ছুটে গিয়ে শোভনের ডাকে সাড়া দিতে চায়, কিন্তু না, ও দেবে না সাড়া। কেন দেবে? কম তো কষ্ট দেয়নি। মেঘলা নিজেই স্থির করলো, ভিতরটা যদি ভেঙে যায়, চুরমারও হয়ে যায়, তবুও সে বাইরের দিকে মুচকাবে না। শোভনের সামনে আর নিজেকে দুর্বল রাখবে না। মানুষ দুর্বল মানুষকেই বেশি কষ্ট দেয়। এতদিন অনেক কষ্ট পেয়েছে, আজ শোভন ওর ডায়েরি পড়ে ভালোবাসা নামক সিম্প্যাথি দেখাচ্ছে। কাল আবার ওর স্বার্থে আঘাত লাগলে অপমান করবে না, তার নিশ্চয়তা আছে? একপাক্ষিক ভালোবাসায় কষ্ট ছাড়া আর কিছুই হয়তো পাওয়ার থাকে না। জীবনটায় বিষাদ ঘেরা আলোর রেশ, দেখাই যায় না। আচ্ছা, এমন ওর সাথেই কেন হয়? হঠাৎ মেঘলার ভাবনার ছেদ ঘাটিয়ে শোভন শক্ত কণ্ঠে বলে, পানি থেকে পা উঠাও, ঠান্ডা লেগে যাবে। শোভনের এমন কেয়ারিং কথাবার্তা শুনে হাসল আহানা। আজ ওর সত্যি শান্তি শান্তি লাগছে। শোভন যেদিন জেনেছে মেঘলা ওকে ভালোবাসে, প্রথমে অনেক রাগ হয়েছিল। পরক্ষণে প্রতি ওর ডায়েরির বাচ্চা বাচ্চা কথাগুলো পড়ে প্রতি মুহূর্ত দুর্বল হতে পারে। পরক্ষণে প্রতিদিন ওর ডায়েরির বাচ্চা বাচ্চা কথাগুলো পড়ে ওর প্রতি দুর্বল হয়ে পড়ে। মেঘলা ইগনোর করার ব্যাপারটাতেও আরও বেশি জড়িয়ে পড়ে। অতঃপর সবটা আহানাকে জানায়, এমনকি বিয়ের কথাও। বিয়ের কথা শুনে আহানা বেশ অবাক হয়েছিল, সাথে রাগও করেছিল যে দুটো মাস মেঘলাও একসাথে থেকেছে, অথচ মেঘলা কিছুই বলেনি, আর শোভনও কিছু বলেনি। পরক্ষণে শোভন বুঝিয়ে বলায় রাগ কমেছিল। কিন্তু বিয়ের কথাটা শুনে আহানার বেশ আনন্দ লেগেছিল, কারণ ও সবসময় এটাই চেয়েছিল যে সাপে নেউলে যুদ্ধ ছেড়ে কোনো পরিণয় ঘটুক। কি অদ্ভুত আল্লাহর লীলা খেলা! ভাগ্য হঠাৎই ওদের মিলিয়ে দিল। কাকতালীয়ভাবে বিয়েটা থেকে শুরু করে মেঘলা শোভনের সহকারী নার্স হিসেবে জয়েন করা পর্যন্ত সব আহানার কাছে একটা ইন্টারেস্টিং মুভির মতো লাগছে। কথা কি গানে যায় না? পা উঠিয়ে বসো, নয়তো চলো বাড়ি যাব। শোভনের কর্কশ কণ্ঠে ভাবনা থেকে বেরিয়ে আসে আহানা। মেঘলা উত্তর না দিয়ে পা তুলে বসলো, আর শোভনের সাথে কথা বলবে না। ও কঠোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যা ভেবে রেখেছে তা করার আগে পর্যন্ত চুপ থাকবে, কোনো কথা বলবে না। এতদিন ওকে এতভাবে কষ্ট দিয়ে এখন দয়া দেখাতে এসেছে। যে ওকে ছোট করছে, প্রথম থেকেই কথা বলা উচিত ছিল না। ওর ভালোবাসা পাওয়ার অধিকার শোভনের নেই। আর সময় তো কথা বলে মাথা খেয়ে নেয়, ধমক দিলেই পুরো ঝেঁকে ধরে আজ এই মেয়ে কথা বলছে না কেন। শোভনের রাগ হলো, আর সময় হলে মেঘলার মৌনতাও পছন্দ করত, কিন্তু আজ ওর মৌনতা একদমই ভালো লাগছে না শোভনের। মেঘলার দিকে তাকিয়ে দেখে কিছু একটা গভীরভাবে ভাবছে। আচ্ছা, এই মেয়ের মাথায় কিছু কি চলছে নাকি? নয়তো এই মেঘলা তো চুপ করে থাকার মেয়েই না।
ভালো কিছু তো নিশ্চয়ই ঘুরছে না, সবসময় শোভনকে কিভাবে জ্বালাবে তাই ভাবে। সবার মাঝে আবার নীরবতা বিরাজ করছে। পানির আজে পরিবেশটা মনোমুগ্ধকর লাগছে। নদীর পাড়ে কিছুটা দূরে অনেকগুলো বাঁশ গাছ, সেখান থেকে কয়েকটা ঝিঝি পোকার ঢাক কানে ভেসে আসছে। আহানের আর বসে থাকতে ভালো লাগছে না, তাই উঠে দাঁড়িয়ে ঘড়ি দেখে মেঘলাকে বলল, এই মেঘলা, যাবি না? 9টা বেজে গেছে। এখন না বের হলে যেতে যেতে 12টা বেজে যাবে। মেঘলা উত্তর দিল না। এবারও সে তো গভীর চিন্তায় মগ্ন কিছু নিয়ে। শোভন অবাক হলো, কি হলো মেয়েটার, এতক্ষণ চেঁচিয়ে ঝগড়া করে এখন আবার নিশ্চুপ হয়ে গেল। হঠাৎই সবুজ ঘাসগুলোর ওপর কোত্থেকে একটা ডাহুক পাখি এসে ডানা চাপতে দাঁড়ালো। ডানা চাপটানোর আওয়াজ পেয়ে পিছনে ঘুরল মেঘলা। ডাহুকটা আপন মনে কিছু খুঁজছে আর ডাকছে, তা দেখে অজান্তে হাসলো মেঘলা। অনেকদিন পর এ পাখি দেখলো। শহরের দিকে এ পাখি খুব একটা দেখা যায় না, তবে গ্রামে শরতেলেই ডাহুকের দেখা মেলে। শোভন মুগ্ধ নয়নে মেঘলার নজর কাড়া হাসির দিকে তাকালো। হাসলে মেয়েটাকে এত সুন্দর লাগে, কই আগে তো খেয়াল করিনি, নাকি খেয়াল করলেও পাত্তা দেয়নি। হিমেল বাতাসে অবাধ্য চুলগুলো মুখের কাছে লেপটে গেল, উষ্ণ যুগলে ওই সুন্দর হাসিটা ঢেকে দিল। কিঞ্চিত বিরক্ত হলো শোভন ওই চুলগুলোর ওপর। কেন ওই নজর কাড়া হাসিটা ওর চোখের আড়াল করে দেবে চুলগুলো? ঘোর অন্যায় করলো। ওর প্রেয়সীকে ছোঁয়ার অধিকার শুধু ওর। শোভনের মনে হচ্ছে চুলগুলো ঘোর অন্যায় করলো, যার শাস্তি কঠিন হওয়া উচিত। নিজের কাণ্ডে নিজেই হাসলো শোভন। মাথাটা আজকাল একেবারেই গেছে, মস্তিষ্ক মন সবই গেছে। আজকাল ওর মন মস্তিষ্কে ওই মেয়েটাই দখল করে নিয়েছে। সবকিছু ওর আর থাকছে কই? মেয়েটা ওকে পাগল বানিয়ে ছাড়বে নাকি? ভেতর বাহির পুরোটাই নিস্তেজ করে দিয়েছে ওকে। ক্ষণে ক্ষণে ভস্ম হয়ে যাচ্ছে। এই মেয়ে কি সে খেয়াল রাখে? শোভন হেসে মিনমিনিয়ে বলে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এ বেলা গড়িয়ে দুপুরের শেষ প্রহর। সেই সকাল হতে আকাশটা আবছা রোদ, আবছা মেঘ, অপরূপ দৃশ্য। এই যে রৌদ্র মেঘের জুটি, সুন্দর আকাশটিতে। চারিদিকে কেমন যেন থমকা পরিবেশ, সব কিছুই নিস্তব্ধতায় ঘেরা। জুটির মিলন মেলায় সেদিকে কেউ নজর দিচ্ছে না। যে যার মতো বসে ভাবছে, তাদের এত কিছু দেখার সময় আছে নাকি? তারা তো গভীর ভাবনায় মত্ত। সকলের মাঝেই পিনপত নীরবতা। একটু আগেই যেন সকলের মাঝে ঝড় বয়ে গেছে। আহানা কাচুমাচু খেয়ে বসে আছে। ওর চেহারা দেখে মনে হচ্ছে ঝড়টা ওর উপর দিয়ে গিয়েছে। ওর পায়ের সামনে ভাঙা ফুলের টবের টুকরো পড়ে আছে। যেখানে বসে আছে সে ঘরের অবস্থাও নাজেহাল, সবকিছু ভাঙা পড়ে আছে। শোভন ঘরের মাঝে ডান হাতের আঙুল দিয়ে ঘষছে আর কিছু একটা ভাবছে। চোখ মুখ লাল হয়ে আছে, উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীটাও লাল হয়ে আছে। কপালের রগ রাগে ফুটে উঠেছে, হাতের উপরে ছিলে ছিলে আছে। আহানা আমতা আমতা করে বলে, ভাই, এমন করছিস কেন? আমাকেও তোর বিশ্বাস হয় না। আমি তোর সাথে মিথ্যা বলবো কেন? এমন করছিস? শোভন টকবকে দৃষ্টিতে আহানার দিকে তাকায়। আহানা চুপসে যায়। শোভন কিছুক্ষণের সামনের বিছানায় বসে পড়ে, আবার একই ভঙ্গিতে কিছু একটা ভেবে সামনে থাকা কাঁচের টি টেবিলটা রাগে গজগজ করতে করতে লাথি দিয়ে দূরে ফেলে দেয়। সাথে সাথে টেবিলটা ভেঙে ছড়িয়ে যায়। অতঃপর আবার পায়চারি করতে থাকে। আহানা পা গুটিয়ে নেয়। আহানারও রাগ লাগছে শোভনের ওপর, কিন্তু প্রকাশ করল না। শোভনের রাগ সম্পর্কে আহানার যথেষ্ট ধারণা আছে। ও যা বলবে তাই করবে। শোভনের রাগ মাথায় উঠলে হাতে যা পায় সামনে থাকা ব্যক্তিকেও তাই দিয়ে আঘাত করে আর কটু কথা শোনায়। আহানা ভাবলো না, ব্যাপারটা এখন সামলাতেই হবে, তাই থমথমে কণ্ঠে বলে, দেখ ভাই, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না। আমি কি মিথ্যা বলবো তোকে? আর মিথ্যা বলে লাভ কি আমার? শোভন তেড়ে এসে চেঁচিয়ে বলে, আমি জানি তুই সবটা জানিস। ও তোকে সব বলে, এটা নিশ্চয় বলছে। আর ওর জন্য তুই আমার সাথে কথা বলে অফ করে দিয়েছিলি। আমি জানি তুই জানিস। দেখ, আমি বড় জানতে পারলে ফল ভালো হবে না। ছাড়বো না তোকে আমি। আহানা এবার অনেক রেগে গেল। এই ছেলে নিজেকে ভাববে কি? ও যা বলবে তাই কি ঠিক? মেঘলা যা করছে এখন মনে হচ্ছে ঠিকই করছে। অনেক কষ্ট দিয়েছে মেয়েটাকে, শোভনের শাস্তি হওয়া উচিত। আহানা দাঁতে দাঁত চেপে বলে, ও তাই নাকি? তুই আমাকেও ছাড়বি না? আর কি বললি?
মেঘলা আমায় সব বলতো, বিয়ের কথাই বলেনি। 3টা মাস আমার সাথে থাকলো, তোর বউ তোর মতোই। আমি শেষবারের মতো বলছি, আমার কথা বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই। আমি সত্যিই জানি না মেঘলা কোথায় গেছে, আর এটাও জানি না যে ও তোকে ডিভোর্স পেপারও দিবে। শোভন আবার ধপ করে নিজের বিছানায় বসে পড়ল। রাগে ওর শরীর রিডি করছে। কাল সকালের কথায় মনে পড়তেই আরও রাগ হচ্ছে। হ্যাঁ, মেঘলাকে পাওয়া যাচ্ছে না, একদিন হলো। ফ্ল্যাশব্যাক। সেদিন প্রায় 12টার সময় বাড়ি ফিরে শোভন মেঘলা। এত রাতে অ্যাপার্টমেন্টে একটা ছেলের সাথে দুজন মেয়ে গেলে কেউ ভালো চোখে দেখবে না। আর শোভন ওদের একা ছাড়তেও পারছিল না, তাই ওর বাড়িতেই নিয়ে এসেছিল। আহনা প্রথমত আসতে চায়নি। ও চায় না শোভনদের বাড়িতে যেতে, কিছু কারণেও ও বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল। তখন থেকেই এ বাড়ি শুধু শোভন ছাড়া কারোর সাথেই ও যোগাযোগ রাখেনি। ও কখনোই চায় না এ বাড়িতে আসবে, আবার সেই অতীতের মুখোমুখি হবে। কিন্তু এক প্রকার জোর করেই শোভন আহান আর মেঘলাকে নিজের বাড়িতে এনেছিল। রাত 12টা বাজলেও এহসান ভিলায় তখনই আড্ডা জমে। সবার এটা নিত্যদিনের কাজের মধ্যে একটা। সবাই সবার অফিস শেষ করে এ সময় বাড়ির বৈঠকখানায় বসে আড্ডা দেয়। আজও ব্যতিক্রম নয়। শোভনের মা, বাবা, বড় চাচা, বড় চাচি মিলে খোশ গল্প করেছিল। তখনই শোভন আসে ওদের নিয়ে। এতদিন পর আহানাকে দেখে সবাই চমকে গিয়েছিল। শোভনের বড় চাচা আহানাকে দেখেছিল। ছলছলে চোখে এগিয়ে এসে বলে, তুই ওকে চিনেছিস বাবা? আহানা লোকটির দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে ওপরের দিকে যেতে যেতে শোভনকে বলে, আমি উপরে যাচ্ছি, ওকে নিয়ে আয়। আর কাল সকালে আমি চলে যাব, কেউ যেন আমার সামনে না আসে। বলে ওপরে চলে যায়। আহানার এহেন ঘটনা দেখে মেঘলা বেশ অবাক হয়। সাথে মাথায় প্রশ্নও জাগে, আহানা কি শোভনের কিছু হয়? যদি কিছু নাই হয়, তাহলে কেউ কারো বাসায় এমন ব্যবহার করে? মেঘলার কৌতূহল মাখা চেহারা দেখে আমতা আমতা করে কথা ঘোরানোর জন্য বড় মায়ের দিকে তাকিয়ে কিছু ইশারা করে। ওর মা মেঘলার সামনে এসে বলে, তুমি তাহলে মেঘলা, যার জন্য আমার ছেলে পাগল প্রায়? বাহ, তাই তো বলি, আমার রাগী ছেলেটা হঠাৎ প্রেমিক পুরুষ হয়ে উঠলো কি করে? শোভনের মায়ের কথায় মেঘলা কিছুটা ইতস্তত হয়ে পড়ে। তার ছিল দৃষ্টিতে শোভনের দিকে তাকায়। কিছুক্ষণ ওখানে সবার সাথে কথা বলে মেঘলাকে নিয়ে উপরে আসে শোভন। মেঘলা উপরে এসে হাঁপ ছেড়ে বাঁচে। দম বন্ধ হয়ে আসছে ওর। শোভনের আধিক্যে তার সহ্য হচ্ছে না। উপরে আসতেই নিজের রুমে মেঘলাকে নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে গালে আলতো ঠোঁটের পরশ দিয়ে বলে, কি বউ, শ্বশুরবাড়ি পছন্দ হয়েছে তো? মেঘলা তিলেবেগুনে ঝুলে ওঠে একেবারে। নিজের সব শক্তি দিয়ে শোভনকে সরিয়ে রাগী কণ্ঠে বলে, দূরে থাকতে বলেছি না আপনাকে, দূরে থাকুন। আর এই ঘরে নিয়ে এলেন কেন? আপু কোথায়? আপু রুমে নিয়ে চলুন আমার, আপনার সাথে আমি থাকবো না। শোভনের এবার রাগ উঠে যায়। মেয়েটা শুরু করেছে কি? কেন এত ইগনোর করছে ওকে? মেঘলার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আলমারিতে ঠেস দিয়ে দাঁড় করিয়ে হাত দিয়ে ওর মুখ চেপে ধরে বলে, এমে এমন করছে কেন? মানছি আমি ভুল করেছি, তা এমন করবে নাকি? নিজের মায়ে আমাকে জড়িয়েছো তুমি, যাও তো যাও না তুমি। আমার মাথাটা বিগড়ে দিয়ে আমি অহংকার করে পালাতে চাইছো? তা কি করে হয়? শোনো রাখো, অনেক হয়েছে ভালো মানুষেরই। এবার আমার কথা নড়চড় হলে তুমি আমি ছাড়বো না। আমি যখন বলেছি তোমাকে আমার চাই, তার মানে চাই। বলে মেঘলাকে ছেড়ে আলমারি থেকে নিজের টি শার্ট বের করে ওয়াশরুমের দিকে যেতে নিলেই ঘাড় ঘুরিয়ে বলে, আমি যেন এসে তোমাকে এখানেই দেখি, কোথাও যাবে না বলে দিলাম। বলে ওয়াশরুমে ঢুকে যায়। মেঘলা বিছানার কোণে বসে ফুঁপিয়ে ওঠে। এ ছেলে কখনো ভালো হবে না, স্বার্থপর ছেলে, কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না। ভেবেছিল সময় দিবে শোভনকে, কিন্তু না, এবার যা করার ওকে করতেই হবে, ভাবলো মেঘলা। শোভনের জোড়াজুড়িতে এ ঘরেতেই থাকলো মেঘলা। সারা রাত ওকে জাপটে ধরে শোভন ঘুমালেও ও ঘুমায়নি। সকাল 6টা বাজতে ঘুম ভেঙে যায় শোভনের। চোখ খুলে মেঘলাকে নিজের বাহু জুড়ে দেখতে না পেয়ে উঠে বারান্দায় গিয়ে খুঁজে, কিন্তু নেই। আহানা এখনো ঘুমাচ্ছে, রুমেও নেই। এই বাড়ির কিছুই চেনে না মেঘলা, তবু শোভন পুরো বাড়ি খুঁজে, কিন্তু পায় না। আহানার অ্যাপার্টমেন্টেও যায়নি, দারোয়ানকেও ফোন করেছিল শোভন, হসপিটালেও যায়নি। শোভন সকাল থেকেই প্রায় অনেক জায়গা খোঁজাখুঁজি করার পরও পায় না মেঘলাকে। কাল সারাদিন মেঘলাকে খুঁজেছে, না পেয়ে রাতে বাড়ি এসে নিজের ঘর ভাঙচুর করছে রাগে। আজ সকাল 10টা বাজতেই একটা লয়ার এসে শোভনের হাতে মেঘলা সাইন করা একটা ডিভোর্স পেপার দিয়ে যায়। ডিভোর্স পেপার থেকে শোভন আরও রেগে যায়। শোভনের ধারণা আহানা সবটাই জানে। বর্তমান আহানা শোভনের এমন রাগ আর নিতে পারছে না, ওর জন্যই এমনটা হলো। ও আবার সবার উপর রাগ দেখাচ্ছে। প্রথম থেকেই মেঘলাকে এমন কোনো বাজে কথা নেই যেটা বলেনি।
সব ব্যাপারেই অপমান করেছে, এমনকি ওই নরখাদকের কাছেও একা ফেলে গিয়েছিল। হসপিটালেও সবার সামনে অপমান করেছে, রাস্তায় আবার সবার সামনে মেরেছে পর্যন্ত। আর আজ ভালোবাসা দেখাতে এসেছে। আহানা এখানে আর না বসে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। শোভন ড্রেসিং টেবিলের আয়নায় জোরে একটা বাড়ি মেরে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, অনেক হয়ে গেছে, এবার তোমাকে নিজের পেঞ্জরে বন্ধ করার পালা। তোমাকে তো আমার কাছে ফিরতে হবে চড়ি পাখি। যত ওড়ার উড়ে নাও, তোমার হাতের মুঠে এনে শুধু বাইসিকল পরানোর পালা। আজ আকাশে মেঘ জমেছে, ঘন কালো, কোথাও কোনো আলোর ছিটে ফোটাও নেই। কে বলবে সবে বিকাল হলো, রাতের ন্যায় আধার নেমেছে, বৃষ্টি আসবে। বৃষ্টি আসবে বলেও আসছে না, সেই সকাল থেকে এমন হচ্ছে। আর তীব্র বাতাসে অন্ধকার কেটে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর রাতের ন্যায় অন্ধকার নামছে। আহানা সেই ঝিলের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে মেঘলা পড়ে গিয়েছিল। আজ মেঘলাকে খুব মনে পড়ছে। কাল থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে, কি করছে কে জানে। আচ্ছা মানছে শোভন না হয় ভুল করেছে, তাই বলে এভাবে চলে যাবে? আহানাকে বলতেও তো পারতো, মানুষ মাত্রই ভুল হয়, তাই বলে কি চলে যাওয়াটা কোনো সমাধান? ওর গ্রামে যাবে না, এটা আহানা 100% শিওর। তাহলে কোথায় যাবে? মেয়েটা যেখানে আছে ঠিক আছে তো? এত বড় সিদ্ধান্তটা না নিলেও পারতো, একটু জানাতেও পারলো না ওকে। যেখানে থাকুক না কেন, আহানা জানে মেঘলাকে খুঁজে বের করবেই। তবু মেয়েটা তখন পর্যন্ত কোথায় থাকবে, কি করবে? আহানা জানতো এখানে কোথাও একটা ওর মামার বাড়ি আছে, কিন্তু সেখানেও যে যাবে এটাও জানে না। কি রকম বোকামো করলো। এখন কোনো মানুষই ভরসাযোগ্য নয়, আর একা একটা মেয়ে কখনোই সেফ নয়। কখন কোথায় কি হয়ে যায় এই সমাজে নরখাদকের অভাব নেই। একা একটা মেয়ে দেখলেই তাদের পুরুষত্ব জেগে ওঠে, পিশাচের মতো কখন তাকে খুবলে খাবে। আর মেঘলা তো নিতান্তই বাচ্চা স্বভাবের, বয়সটা বেশি হলেও ওর মধ্যে বাচ্চামোটা অনেক। এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ পুরুষালী কণ্ঠ ভেসে আসতেই তাকায় ঘুরে। রাজ দাঁড়িয়ে আছে, আর অনেকদিন পর দেখা হলো। এ ছেলে যে কেন বারবার ওর সামনে আসে, কি চাই ছেলে? আবার ওর প্রতি মুহূর্ত দুর্বল করে দিতে? না, এবারে সে ভুল আর করবে না। ভাগ্যিস সেদিন ও নিজেও মেঘলার ওর মনের কথাই ছেলেকে জানায়নি, নয়তো বড় ভুল করতো। শোভন তো তাও মেঘলাকে ভালোবাসে, কিন্তু ও? তা ভেবে তাচ্ছিল্য চোখে তাকালো রাজের দিকে, মৃদু গলায় উত্তর দেয়, ইচ্ছে করছে তাই দাঁড়িয়ে আছি। রাজ সামনে এসে বাঁকা হাসি দিয়ে বলে, ও, একটু থেমে বাঁকা হাসির রেখাটা আরেকটু বড় করে বলে, তোর প্রাণপ্রিয় ভাই কোথায়? উত্তর দিল না আহানা। ইচ্ছা করছে না ওর সাথে কথা বলতে। আজকাল ওর সাথে কথা বলতে একদমই ভালো লাগে না আহানার। হঠাৎই তীব্র বাতাস বয়ে গেল, আর মুষলধারে বৃষ্টি শুরু হলো। ভিজে গেল দুজনেই। কি অদ্ভুত, এ বৃষ্টির অপেক্ষায় দুপুর থেকে এখানে অপেক্ষা করছিল। এ বৃষ্টি এলো তো এলো, একবারে অনাকাঙ্ক্ষিত মানুষটির সামনে এলো। আহানা চায় না এই পাশার লোকের সাথে ভিজতে। আহানা তো চেয়েছিল বর্ষণে তার মন খারাপটা ধুয়ে মুছে দেবে, কিন্তু এ বর্ষণ যে ওর মন খারাপের পাল্লা আরো ভারী করে দিচ্ছে। এখন তো কাঁদতে ইচ্ছা করছে খুব, তবু এই পাশার মানুষটার সামনে নিজের দুর্বলতা দেখাবে না। খুব কষ্টে এতটা দিন নিজেকে সামলে রেখেছিল, কিন্তু আর পারছে না। মেঘলা থাকতে এসব মনে করতো না। ও মেয়ের বাচ্চামো দেখলে মন ভালো হয়ে যেত, কিন্তু স্বার্থপর মেয়েটাও চলে গেল, এমনকি একবারও বললও না। আহানা এবার তাচ্ছিল্য দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে গাড়ির দরজাটা খুলে উঠে বসে। গাড়ি স্টার্ট দিতে বিড়বিড় করে বলে, হোক না কিছু ইচ্ছে অপূর্ণ, তবুও আর হব না তোমার। তুমি না চাইলেও না, আর চাইলেও না। বলে গাড়ি স্টার্ট দিয়ে নিজ গন্তব্য চলে যায়। এই ভয়ঙ্কর বাক্যটি রাত শুনলেও না, বুঝলেও না। কি অদ্ভুত প্রকৃতির নিয়ম, কেউ জোর করে পেতে চায় আর কেউ ছেড়ে দিতে চায়, কিন্তু রাজ সে কি চায় তা আজ পর্যন্ত আহানার বোধগম্য হলো না। আহানার কাছে তো রাজ শোভনের মতো হৃদয়হীন, আর আহানার কাছে এখন মনে হচ্ছে যে মেঘলা যা করছে ঠিক করছে। হৃদয়হীন স্বার্থপর মানুষের সাথে এমনটাই করা উচিত। রাত হয়ে গেছে, সারা বিকেল তুমুল বর্ষণের পর এখন আকাশ পরিষ্কার, পরিবেশ আজ হিমেল। এ যেন কোনো বিষাদমাখা আঁধার কেটে গেছে আকাশ থেকে। আঁধার যত গভীর হয় তা কেটে গিয়ে আলো তত ঝলমলে হয়, আর সে আলো সবকিছু পরিপূর্ণ করে দেয়। সারাদিন মেঘলা নামক ওর প্রাণ পাখিটাকে খুঁজে ক্লান্ত হয়ে শরীর এলিয়ে দিল সোফায়। কি ভুলটাই না করেছে, এতদিন এ ভুলের মাসুল আজ দিতে হচ্ছে ওকে। মেয়েটাকেও যা তা বলে অপমান করছে। কিছুদিন যাবৎ ও মেয়েটাকে না দেখলে ওর সবকিছু বিষাদ লাগতো, আর দুদিন যাবৎ দেখছে না মেঘলাকে। মানুষ প্রবাদ বাক্যে বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এটা সত্যি আজ মনে হচ্ছে। এ কেমন যন্ত্রণা, আগে তো বুঝিনি। এটাই তাহলে প্রণয়।
বিষাক্ত প্রণয়ে জড়িয়ে গেছে যে, কিন্তু ওর প্রণয় পড়ছেই ওকে নিজের মায়ায় ভস্ম করে চলে গেল। তা কি করে হতে দেয় ও? মেঘলাকে যে ওর চাই, ভালো থাকার জন্য হলেও চাই। আজ মিস করছে শোভন মেঘলাকে। ওর তাকিয়ে থাকা বোকা বোকা কথা হুটহাট করে হেসে দেওয়া আর কাজের মাঝে 100 বার ডক্টর সাহেব, আপনি এত সুন্দর কেন? এ কথাগুলো মিস করছে। প্রায় 15 দিন আগে ওর চেম্বারে লাঞ্চ ব্রেকের পর বসেছিল। হুট করে ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলছিল, ডক্টর সাহেব, আপনি হসপিটালে মাস্ক পরে আসবেন। মেয়েগুলো কেমন কেমন করে তাকিয়ে থাকে। আপনার দিকে কেন ওরা এইভাবে তাকাবে? আপনার দিকে তাকানোর অধিকার শুধুমাত্র আমার। সেদিন রাগ দেখিয়ে অনেক কথা শুনিয়েছিল শোভন মেঘলাকে, কিন্তু মেঘলা সে বিনিময়ে হেসেছিল শুধু। সেদিন বকা খাওয়ার পরও পরের দিন এসে একই কাণ্ড করেছিল। মেয়েটা আগে তো অভিমানী ছিল না, হুট করে সেদিন রাস্তায় এত কাণ্ড ঘটার পর থেকে মেঘলা শোভনের সাথে আগের মতো আর কথা বলতো না, ইগনোর করা শুরু করলো। এই ইগনোরটা নিতে পারছিল না শোভন। হঠাৎই এই মেয়ের প্রেমে পড়ে যায়, যাকে বলে ভয়ঙ্কর প্রেম। শোভনের যে মেঘলাকে চাই চাই। মেয়েরা যে ওকে দিন দিন পাগল করে দিচ্ছে। দিচ্ছে কোথায়? দিয়েছেই তো। এখন যে ভয়ঙ্কর পাগলামি শুরু করেছে, আর এই পাগলামি ঠিক করতে শুধু মেঘলাই পারবে। ওই তো শোভনকে পাগল বানিয়ে ঘোর অন্যায় করেছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। ভয়ঙ্কর প্রেমিকের প্রেম পাগলামির আরোগ্য যে মেঘলাই। সূক্ষ্ম আরোগ্য, যাকে ছাড়া শোভনের চলবেই না। অন্ধকার ঘরে হাত বাঁধা অবস্থায় বিছানায় এক কোণে পড়ে আছে মেঘলা, মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা। কোথায় আছে ও? নিজেও জানে না, এখন রাত নাকি দিন তাও জানে না। সবেমাত্র চোখ খুলল, চোখ খুলে নিজেকে এক অন্ধকার ঘরে পায়। চোখ খুলে চারপাশ অন্ধকার দেখে উঠে বসে। হাত দুটো বাঁধা, পাও হালকাভাবে বাঁধা, তাই বসতে অতটা কষ্ট হয়নি। কিন্তু ওকে এখানে আনলো কে, আর কোথায় বা আছে? মাথাটা চিনচিন করছে ব্যথায়। দুদিন ঢাকায় এক বান্ধবীর বাড়ি ঐশীর বাড়িতে ছিল মেঘলা। সেদিন আজান দিতেই নামাজ পড়ে শোভনদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ওই ঐশীর পরিচিত লয়ার দিয়েই শোভনকে ডিভোর্স পেপার পাঠিয়েছিল। আজ চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু মাঝপথে কি হলো তাই মনে করতে পারছে না মেঘলা। আচ্ছা, শোভন কি এখানে এনেছে? কিন্তু শোভন কি করে জানবে ঐশীর কথা? শোভনের তো জানার কথাও না। তাহলে এতদিন যে ভয়টা পেয়েছে তাই হলো? সে এসে পড়েছে? যদি সে হয়ে থাকে তাহলে এবার কি হবে? মেরে ফেলবে কি মেঘলাকে, নাকি শাস্তি দেবে? কঠিন শাস্তি। এবার নিশ্চয়ই বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে সে। আবার বন্দি করে রাখবে, আবার অত্যাচার করবে। ভয় করছে মেঘলার। সে আর ওই বন্দিখানায় যেতে চায় না, আর সে বন্দিনী হতে চায় না। বাঁচতে চায় প্রাণ খুলে, বাঁচতে চায়। সব আবার এলোমেলো হয়ে যাচ্ছে। নিজের ওপর নিজের রাগ হচ্ছে মেঘলার। কেন পালাতে গেল? হঠাৎই দরজার আওয়াজে জড়সড় হয়ে বসে মেঘলা, হাত পা দুটো গুটিয়ে নেয়, শুকনো ঢোক গিলে দরজার দিকে তাকায়। অন্ধকার ঘরে আলো পড়ায় আলোটা চোখে এসে লাগে, তাই চোখ খিচে বন্ধ করে নেয়। সে ব্যক্তিটি কাছে আসতে তার বোধগম্য হলো। মেঘলা তবুও চোখ খুলল না, আরও খিচে বন্ধ করে বিছানার সাথে হেলান দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। সেই ব্যক্তিটির অস্তিত্ব অনুভব নিজের কাছে করতে পারল মেঘলা। পুরুষালী শরীরে তীব্র চিরচেনা সুগন্ধে ঘ্রাণেন্দ্রিয়তে পৌঁছাতেই হুট করে চোখ খুলল। চোখ খুলে সামনে থাকা অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখে ভড়কে যায় মেঘলা। শোভন? তাহলে ও এখানে এনেছে? কেন আনলো? মেঘলা ভাবেনি আবার শোভনের মুখোমুখি হবে। এ ছেলে তো ভারী ধরিবাজ, এখানে তুলে নিয়ে এনেছে কেন? রাগ উঠছে মেঘলার। ইচ্ছা করছে এই ছেলেকে ওর জায়গায় বেঁধে রেখে ঠাস ঠাস করে কয়েকটা গালে থাপ্পড় বসিয়ে দিতে। ইচ্ছাটাকে আর দমিয়ে রাখতে পারল না। বাঁধা হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। শোভন আরও ঝুঁকে এসে বাঁকা হাসি রেখাটা কিঞ্চিত বড় করে বাম হাত দিয়ে ওর কপালে আসা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে বলে, বাহ, বলতে হবে সবার, আমার বউ আমার মতোই। হাত পা বাঁধা, তবু আমাকে ধাক্কা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তোমাকে দেখি বিশ্বত না হয়ে পারলাম আর কই। ভেরি ব্যাড বউ। হাজব্যান্ডের সাথে কি এমন করে? আই ডোন্ট লাইক ইট। তো জানো, এই অপরাধে তোমাকে আমি শাস্তিও দিতে পারি, কিন্তু না, এরকম ছোটোখাটো অপরাধের শাস্তি আমি তোমায় দিব না, কজ আই ম্যাডলি লাভ ইউ। বলতে বলতেই আরও নিচু হয়ে টুক করে চুমু বসিয়ে দিল মেঘলার গালে। তাতে মেঘলা আরও তেলে বেগুনে জ্বলে উঠল। শোভনের হঠাৎই এতটা পরিবর্তনে মেঘলা প্রথম থেকেই অবাক হচ্ছিল, আজ আরও বেশি হচ্ছে। ওই দিন ভেবেছিল যে শোভন বুঝি ডায়েরি পড়ে দেখে ওকে দয়া দেখাচ্ছে, কিন্তু আজ মনে হচ্ছে সব ধারণা ভুল ছিল। পরক্ষণে পালিয়ে যাওয়ার আগের দিন রাতে কথা মনে পড়েছিল।
ভালোবেসে ও মেঘলাকে কষ্ট দিয়েছে। এ ছেলে স্বার্থপর, যে কোনো সময় নিজের স্বার্থে আঘাত লাগলে মেঘলাকে দূরে ফেলে দিতে দুবারও ভাববে না। আর এসব লোক থেকে দূরেই থাকা ভালো। মেঘলা ভিতর থেকে ভেঙে পুরো গুঁড়ো হয়ে গেছে। শোভনের এমন ব্যবহারে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, তবু বাইরেটা শক্ত করে রেখেছে। ও আর এই স্বার্থপর লোকটির কাছে নিজের আবেগ দেখাতে চায় না। মেঘলা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝালো গলায় বলে, দূরে থাকুন আমার থেকে। ভালোবাসি না আমি আপনাকে। এমন আদিক্ষেতা করে কি মনে করছেন আমাকে পেয়ে যাবেন আপনি? যদি তা ভেবে থাকেন তাহলে শুনুন, ভুল ভেবেছেন আপনি। আমি আপনার কাছে আর ফিরে যাব না। আমি আবার পালাবো, যতই বেঁধে রাখুন না কেন। এ মেয়ে জন্মের ঘাড় বাঁকা, বুঝলো শোভন। এ মেয়েকে ঠিক করতে ওর অনেক কাঠ কয়লা খোয়াতে হবে। শোভনের রাগ হচ্ছে পালানোর কথা শুনে। মেঘলার সাহস থেকে তাজ্জব, হাত পা বাঁধা, তবুও পালানোর কথা বলছে। ইচ্ছা করছে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দিতে, তবুও নিজের রাগ সামনে ঠান্ডা রেখে শান্ত গলায় বলে, দূরে থাকবো কেন? তুমি আমার বউ, ইচ্ছে করলে জড়িয়ে থাকবে সারাদিন। কে কি বলবে? আর কি বললে? আদিক্ষেতা? আর পালাবে? এই মেয়ে, তোমার কি এসব আদিক্ষেতা লাগছে? ড্রামা করছে আমার সাথে? কি মনে করেছো আমি ভুল করেছি? তাই হাত পা ধরে সরি বলবো? হাত পা ধরে ড্রামা করে আমার কাছে রাখবো? নো ওয়ে। তোমাকে আমার প্রয়োজন বলে এই না তোমাকে আমার কাছে রাখবো। নো ওয়ে। তোমাকে আমার প্রয়োজন বলে এই না আমাকে তোমার কাছে সরি বলতে হবে। তুমি আমায় ক্ষমা না করলে নেই। তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক, তুমি আমার কাছেই থাকছো। তুমি আমার মানে আমারই, তা তুমি চাও বা না চাও, আমি তোমায় বেঁধে রাখবো। শোভনের কথায় রাগ হলো মেঘলার। এ ছেলে যা বলবে তাই হবে নাকি? না, কেন হবে? কেউ মেঘলা রাগ দেখি বলে, ইস, আমায় আপনি বেঁধে রাখার কে? আপনার লোক দেখানো ভালোবাসা আমার দরকার নেই একদমই। আর হলো বিয়ের কথা, আমি আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়েছি, আর তাতে আমার সাইনও আছে। আর ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, মানে আমার দিক থেকে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আপনি দিন বা না দিন, আমি তো আপনাকে ডিভোর্স দিয়েছি, তাই হবে এখন। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি আপনাকে ডিভোর্স দিয়েছি মানে আপনি আমার কেউ নন। আপনি আমাকে বউ ভাবতেই পারেন, এতে আমার দেখার বিষয় না এটা, কিন্তু আপনি আমার কেউ নন। বলে ফস করে নিঃশ্বাস ছাড়লো মেঘলা। শোভন বোকার মতো মেঘলার দিকে তাকিয়ে আছে। কি বলছে এই মেয়ে? ওর দিক থেকে ডিভোর্স হয়ে গেছে, শোভন সাইন না করলে নেই। পাগল নাকি এ মেয়ে? মেঘলার কথা শুনে শব্দ করে হাসি দিল। হাসতে হাসতে বলে, আচ্ছা, সত্যি কি তোমার বয়স 23 চলছে? বাচ্চাদের মতো কথা বলছে কেন? দুইজন সাইন না করলে ডিভোর্স হয় না, আর তোমার দিক থেকে হয়ে গেছে মানে? সত্যি পাগল তুমি। আমি তো সাইন করিনি, ইভেন তো কোর্টেও যায়নি, মানে তুমি এখনো আমার বউ, বুঝতে পেরেছো? বলে কিছুক্ষণ চুপ থেকে মেঘলার কানের কাছে ফিসফিসিয়ে বলে, নিজেও পাগল, আমাকেও পাগল বানিয়ে দিচ্ছ। তা তুমি জানো এই যে আমাকে এতটা পাগল বানিয়েছ, তার শাস্তি তোমায় কি দেবো বলো তো? কদিন পর লোক আমায় পাগল বলবে, তা জানো তুমি? আমার রন্ধ্রে রন্ধ্রে যে নতুন অনুভূতি ক্ষুদ্র করে বড় ভয়ঙ্কর প্রেম অনুভূতি তৈরি হচ্ছে। ক্ষণে ক্ষণে আমি ভরসা হচ্ছে, জ্বলে শেষ হয়ে যাচ্ছে। তাকে জানো তুমি প্রাণস্পর্শে?